মহাশূন্যে ভেসে থাকা এই স্পেসশিপে এমন কি হয়েছিল যে এখানকার সবাই মারা গিয়েছিল? ভুলটা কি মানুষেরই ছিল, নাকি হামলা হয়েছিল কোনো এলিয়েনের? চলুন জেনে আসা যাক এই পরিত্যক্ত স্পেসশিপের আসল রহস্য। তো গল্পের শুরুতে আমরা মহাশূন্যে ভাসতে থাকা একটা উল্কাপিণ্ড দেখতে পাই, যেটাকে খোঁজার জন্য অলরেডি মানুষেরা একটা মিশন পরিচালনা করেছে। আর বিজ্ঞানীরা সেই উল্কাপিণ্ড নিয়ে রিসার্চ করলে দেখতে পায় যে এর ভেতরে জেনোমর্ফ নামে একটা এলিয়েনের জীবাশ্ম আটকে রয়েছে। তো গল্প শুরু করার আগে আপনাদের এই এলিয়েন জেনোমর্ফ সম্পর্কে কিছু ধারণা দেওয়া উচিত। তো বলে রাখি, এই এলিয়েনগুলো সবার আগে এক্স ফরমেশনে মাটির সাথে মিশে থাকে, আর তারপর এগুলো থেকে বের হওয়া পোকার মতো ফেস অ্যাগার্সগুলো মানুষের মুখের সাথে লেগে মানুষের পেটে নিজেদের ডিএনএ ছড়িয়ে দেবার কিছুক্ষণ পরেই মানুষের বুক চিরে চেস্ট বাস্টার তথা ছোট ছোট জেনোমর্ফ বেরিয়ে আসে, যেগুলো খুবই কম সময়ে অ্যাডাল্ট জেনোমর্ফে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে বিভিন্ন মিউটেশনের ফলে এগুলোই জেনোমর্ফ কুইনে পরিণত হয়। তো এরপর আমাদের মেইন গল্পে রেইন নামের একটা মেয়েকে দেখানো হয়, যে কিনা পৃথিবী থেকে 65 লাইট ইয়ার্স দূরে জ্যাকসন নামের একটা গ্রহতে তার ভাই অ্যান্ডির সাথে বসবাস করত। অ্যান্ডি কোনো মানুষ ছিল না, বরং সে ছিল একটা অ্যান্ড্রয়েড রোবট, কিন্তু বেচারা ছিল অনেক ব্যাকডেটেড একটা রোবট। অ্যান্ডিকে রেইনের বাবা তৈরি করেছিল, সবসময় রেইনের খেয়াল রাখার জন্য। তো এখানে আমরা জানতে পারি যে রেইন এখন এই গ্রহ থেকে অন্য একটা গ্রহে যেতে চাচ্ছিল, কারণ এই গ্রহেতে সূর্যের কোনো আলো আসে না। মানুষেরা এখানে কলোনি তৈরি করতে পারলেও তাদের খাবার দাবার এমনকি স্বাভাবিক জীবনযাত্রা ছিল অনেক কঠিন। আর তাছাড়াও এই গ্রহে কাজ করতে আসা সকল শ্রমিকদেরকে বলা হয়েছিল যে এখানে তারা 12,000 ঘন্টা ঠিকঠাক মতো কাজ করতে পারলে তারপর তাদের অন্য কোনো আলোকিত গ্রহতে কাজ করার জন্য পাঠানো হবে। আর যেহেতু রেইন এবং তার ভাই এই গ্রহে 12,000 ঘন্টা অলরেডি কাটিয়ে দিয়েছিল, তাই তারা এখানকার কাউন্টারে চলে যায় অন্য গ্রহতে যাবার টিকিট নেবার জন্য। কিন্তু সেখানে গিয়ে রেইন জানতে পারে যে এই গ্রহতে মাইনিংয়ের জন্য কাজে আসা লোকজনের শর্টেজ হয়ে যাবার কারণে যারা আগে থেকে এই গ্রহতে ছিল তাদেরকে এখন 24,000 ঘন্টা কাজ করতে হবে, তারপরেই তারা অন্য কোনো গ্রহতে যেতে পারবে। এই কথাটা শুনে রেইনের প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, তাই সে মন ভালো করার জন্য তার বন্ধু টেইলরের বাড়িতে চলে যায়, যেখানে টেইলরের সাথে আরও বেশ কয়েকজন ছেলেমেয়ে ছিল। আর টেইলর তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে যে আমি কয়েকদিন আগে মহাশূন্য একটা পরিত্যক্ত স্পেসশিপ দেখতে পেয়েছি, আর আমি রিসার্চ করে জানতে পেরেছি যে ওই স্পেসশিপের ভেতরে অনেকগুলো ক্রায়োপডস চেম্বার রয়েছে, যেই চেম্বারগুলোর মধ্যে আমরা ক্রায়োস্লিপ দিয়ে নিজেদের স্পেসশিপ নিয়ে অনেক দূরের কোনো গ্রহতে চলে যেতে পারবো। আমরা যদি ওই ক্রায়োপডসগুলো চুরি করতে পারি তাহলে এই গ্রহ থেকে পালাতে আমাদের আর কোনো টিকিটের দরকার পড়বে না। কিন্তু মহাকাশে থাকা ওই স্পেসশিপটা অ্যাক্সেস করতে হলে তাদের একটা রোবটের প্রয়োজন ছিল, তাই তারা সবাই মিলে রেইনের কাছে অনুরোধ করতে থাকে যেন রেইন তার ভাই অ্যান্ডিকে দিয়ে তাদেরকে সাহায্য করে। বিনিময়ে তারা রেইনকে তাদের সাথে নিয়ে যাবে। আর এই কথাগুলো শুনে রেইন বুঝতে পারে যে এই গ্রহ থেকে চলে যাবার জন্য এর থেকে ভালো সুযোগ হয়তো তার কাছে আর কখনই আসবে না, তাই সে তার বন্ধুদের সব ধরনের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর ফাইনালি তারা প্ল্যান মোতাবেক নিজেদের স্পেসশিপটা নিয়ে মহাকাশে যেতে থাকে সেই ক্রায়ো চেম্বারগুলো চুরি করার জন্য। আর মহাকাশে পৌঁছানোর কিছুক্ষণ পরই তারা প্রথমবারের মতো সূর্যের আলোর স্পর্শ পায়। আসলে সম্পূর্ণ গ্রহটা ভয়ঙ্কর কালো মেঘে ঢাকা ছিল, যার ফলে সূর্যের আলো কখনই এই গ্রহের মাটি পর্যন্ত পৌঁছাতেই পারত না। তো যাই হোক, তারা যখন সেই বিশাল পরিত্যক্ত স্পেসশিপটা দেখতে পায় তখনই তারা বুঝতে পারে যে এই স্পেসশিপটাকে 2 ভাগে বিভক্ত করে রাখা হয়েছে। এক ভাগের নাম ছিল রেমস, আরেক ভাগের নাম রেমিউলাস। তারা দেখতে পায় যে এই স্পেসশিপের দ্বিতীয় পার্ট রেমিউলাস এই গ্রহের বলয়ের খুবই কাছাকাছি চলে এসেছিল, অর্থাৎ হয়তো খুব শীঘ্রই রেমিউলাস এই জ্যাকসন গ্রহের বলয়ের সাথে ক্র্যাশ করে যাবে। কিন্তু তারা যেহেতু আধা ঘন্টার মধ্যেই তাদের নিজেদের কাজ শেষ করে ফেলতে পারবে, তাই তারা নিজেদের স্পেসশিপটাকে পরিত্যক্ত এই স্পেসশিপের সাথে ডক করিয়ে তারপর টাইলার, অ্যান্ডি এবং জনি নামের তাদের আরেকজন বন্ধু একসাথে চলে যায় রেমিউলাসের ভেতরে। আর তাদের সাথে আসা বাকি 3 জন মেয়ে নিরাপদে রেমসের ভেতরেই স্পেসশিপের প্রথম অংশে বসে তাদের ওপরে নজরদারি করতে থাকে। এদিকে ছেলেরা অ্যান্ডির সাহায্যে রেমিউলাস নামের সেই স্পেসশিপের দ্বিতীয় অংশে ঢুকে পড়ে, কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়, কারণ স্পেসশিপের এই অংশটা খুবই ভয়ঙ্করভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। স্পেসশিপটা দেখে মনে হচ্ছিল যেন কোনো কারণে এটা গলে গিয়েছে। স্পেসশিপের এই অংশে তারা একটা অর্ধেক মেল্ট হয়ে যাওয়া রোবটও দেখতে পায়।
কিন্তু এইসব কিছু রিসার্চ করার তাদের কাছে সময় ছিল না, তাই তারা দ্রুত স্পেসশিপের ভেতরে গিয়ে সেই ক্রায়ো চেম্বারটা খুলে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা দেখতে পায় যে এই চেম্বারের ফিউল অনেক কম ছিল। যেই পরিমাণ ফিউল ছিল তাতে তারা মাত্র 3 বছরের মতো যাত্রাপথ পাড়ি দিতে পারত। কিন্তু তাদের নিরাপদ কোনো গ্রহের সন্ধানে যেতে হলে কমপক্ষে 9 বছরের ফিউল স্টকে রাখতে হতো। তাই তারা দ্রুত স্পেসশিপের ভেতরে ক্রায়ো চেম্বারের ফিউলের সিলিন্ডার খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা একটা রিসার্চ ল্যাবের ভেতরে পৌঁছে যায়, যেখানে ফেস হাগার্স নামের সেই ছোট ছোট এলিয়েনগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। তারা এলিয়েনগুলোকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা দ্রুত এই ঘর থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে ঘরের দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ডি শত চেষ্টা করার পরেও কোনোভাবেই দরজাটা খুলতে পারছিল না। আর এই দরজাটা বন্ধ হওয়াতে তারা যে বিপদে পড়েছিল সেই বিপদ আরও বাড়ানোর জন্য এই ঘরের ভেতরে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। আর এইসব কিছু আবার স্পেসশিপের প্রথম অংশে বসে থাকা রেইন আর তার বান্ধবীরা স্পষ্ট দেখতে পাচ্ছিল। তারা অ্যান্ডিকে বারবার দরজা খোলার কথা বলে, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যান্ডি ছিল অনেক ব্যাকডেটেড একটা রোবট, আর তাছাড়াও সে এই স্পেসশিপের সিকিউরিটি কোডগুলো সম্পর্কে খুব বেশি অবগত ছিল না। তাই এখন আটকে পড়া বন্ধুদেরকে বাঁচানোর জন্য রেইন এবং তার বান্ধবী এলিসা বেরিয়ে পড়ে স্পেসশিপের দ্বিতীয় অংশের দিকে। আর যথারীতি রেমুলাসের ভেতরে ঢোকার সাথে সাথে রেইনও সর্বপ্রথম সেই গলিত রোবটটাকে দেখতে পায়। আর অদ্ভুতভাবে রোবটটা তখনও সক্রিয় ছিল। আর এটা দেখে রেইনের মাথায় একটা বুদ্ধি চলে আসে, সে এই গলিত রোবটের মেমোরি চিপটা খুলে নিয়ে অ্যান্ডির ভেতরে লাগিয়ে দেবার জন্য। কারণ এতে করে এই রোবটের সকল বুদ্ধিমত্তা অ্যান্ডির ভেতরে চলে যায়, যাবে সেই গলিত রোবটটা এই স্পেসশিপের জন্যই তৈরি করা হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই এই স্পেসশিপের সকল ইনফরমেশনগুলো তার ভেতরে ছিল। তাই তারা দ্রুত সেই ঘরের কাছে পৌঁছে দরজা সামান্য একটু ফাঁকা দিয়ে অ্যান্ডির হাতে সেই চিপটা তুলে দেয়। অ্যান্ডির সাথে সাথে চিপটা নিজের ভেতরে ইনস্টল করতে এসে রিবুট হতে থাকে। আর এই সময়টাতে অ্যান্ডি সম্পূর্ণভাবে হ্যাং হয়ে গিয়েছিল। আর তাছাড়াও ঘরের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে বরফ গলে সেই ফেস হাগার্সগুলো মুক্ত হয়ে যায়। এলিয়েনগুলো এক এক করে ঘরের ভেতরে থাকা সকলের উপরে হামলা করে দেয়, আর ছেলেগুলো কোনো রকমে ফেস হাগার্সদের কাছ থেকে নিজেদেরকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে। আর সৌভাগ্যবশত ততক্ষণে অ্যান্ডি পরিপূর্ণভাবে রিবুট হয়ে যায়, আর সে এলিয়েনগুলোকে মেরে দ্রুত ছেলেগুলোকে নিয়ে এই ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু তখনই একটা এলিয়েন লাফ দিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, আর তারা কিছু বুঝে ওঠার আগেই এলিয়েনটা অ্যালিসার মুখের সাথে শক্তভাবে লেগে যায়। তারা কিছুতেই ফেস হাগার্সটাকে অ্যালিসার মুখ থেকে সরাতে পারছিল না। এটা দেখে রেনের মাথায় আরেকটা বুদ্ধি চলে আসে, তাই সে লিকুইড নাইট্রোজেনের সিলিন্ডার থেকে গ্যাস স্প্রে করে এই এলিয়েনের লেজটা ফ্রিজ করে দেয়। সাথে সাথে ফেস হাগার্সটা অ্যালিসার মুখ থেকে সরে গেলে তারা ভেবেছিল যে তারা হয়তো এ যাত্রায় বেঁচে গেছে, কিন্তু না, কারণ এলিয়েনটা ততক্ষণে অ্যালিসার পেটের ভেতরে নিজের ডিএনএ প্রতিস্থাপন করে দিয়েছিল। এই ব্যাপারটা তারা কেউ বুঝতে না পারলেও অ্যান্ডি বুঝে ফেলে যে এখন অ্যালিসাকে তাদের সাথে রাখা মানে বিপদ ডেকে আনা। তাই সে অ্যালিসাকে নিজেদের সাথে নিতে চাচ্ছিল না। এই কথা শুনে অ্যালিসার ভাই জনি তার বোনকে নিয়ে স্পেসশিপের প্রথম অংশের দিকে পালিয়ে যেতে থাকে। আর তারা বাঁচার জন্য স্পেসশিপের মাঝের দরজাগুলো বন্ধ করে দিতে থাকে, যার ফলে তারা দুই ভাই বোন রেমোসের মধ্যে পৌঁছাতে পারলেও অ্যান্ডি, রেইন এবং টেইলর স্পেসশিপের দ্বিতীয় অংশে আটকা পড়ে যায়, যে অংশটা কিছুক্ষণের মধ্যে ক্র্যাশ হতে চলেছিল। তারা বুঝতেই পারছিল না যে তারা এখন কি করবে। কিন্তু ততক্ষণে নতুন চিপ ইনস্টল করার ফলে অ্যান্ডি অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছিল। তাই তাদের বিশ্বাস ছিল যে অ্যান্ডি নিশ্চয়ই তাদেরকে বাঁচিয়ে নেবার জন্য কোনো রাস্তা বের করে ফেলবে। কিন্তু ওপর দিকে রেমোসে পালিয়ে যাওয়া আলিসা নামের সেই মেয়েটা অসুস্থ হয়ে যেতে থাকে। তাকে সাহায্য করার জন্য তার বান্ধবী জেনিফার এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে আলিসার অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে যায়। সে নিজের শরীর এক্সরে করলে দেখতে পায় তার বুকের ভেতরে কোনো একটা বস্তু তার পাঁজরের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। আর কিছুক্ষণের মধ্যে এমনটাই হয়। ছোট্ট একটা চেস্ট বাস্টার অ্যালিসার বুক চিরে বেরিয়ে আসে। প্রচণ্ড ব্যথায় হাত পা ছটফট করতে করতে অ্যালিসার পা স্পেসশিপের পড়তেই তাঁদের সাথে নিয়ে আসা সেই স্পেসশিপটা রেমোস থেকে আলাদা হয় মহাকাশে ঘুরতে ঘুরতে দুর্ভাগ্যবশত সেটা রেমুলাসের ফিউল ট্যাঙ্কের সাথে ধাক্কা খেয়ে একটা বিশাল বিস্ফোরণ ঘটিয়ে দেয়, যার ফলে রেমুলাস আরও দ্রুত এই জ্যাকসন প্ল্যানেটের অ্যাস্ট্রয়েড বেল্টের দিকে পড়ে যেতে থাকে। এখন নিজেদের জীবন বাঁচানোর সাথে সাথে নিজের বন্ধুদেরকে বাঁচাতে হলেও রেইন এবং টেইলরকে রেমোসে যেতে হবে। কিন্তু এই কাজটা এতটা সহজ ছিল না, কারণ সেখানে যেতে হলে তাদের উল্টো দিকে সেই ফেস হাগার্সদের ঘরের ভেতর দিয়ে যেতে হবে। কিন্তু তারা যেহেতু মরার জন্য বসে থাকতে পারবে না, তাই তারা ঝুঁকি নিয়ে সেই এলিয়েনদের ঘরের কাছে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে অ্যান্ডির কাছ থেকে তারা জানতে পারে যে এই ফেস হাগার্সদের কোনো চোখ নেই।
এরা সাধারণত মানুষের শরীর থেকে বের হওয়া হিট সিগন্যাল এবং শব্দ শুনে মানুষের উপরে হামলা করে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই ঘরের ভেতরের তাপমাত্রা মানুষের শরীরের তাপমাত্রা সমান করে দেবে, যাতে করে টেকনিক্যালি তারা ঘরের ভেতরে ঢুকলে ফেসহাগার্সরা তাদেরকে আর ডিটেক্ট করতে পারবে না। তাই প্ল্যান মোতাবেক তারা ঘরের তাপমাত্রা বৃদ্ধি করে দিয়ে নিঃশব্দে ধীরে ধীরে ফেসহাগার্সদের সামনে দিয়ে এই ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু অপরদিকে অ্যালিসার মৃত্যুর পরে বেচারি জেনিফার নিজের প্রাণ বাঁচানোর জন্য ধীরে ধীরে নিরাপদ কোনো জায়গাতে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই সে তার সামনে একটা বিশাল বড় এলিয়েনের ডিম দেখতে পায়। এই এলিয়েনটা কিছুক্ষণ আগে অ্যালিসার বুক চিরে বেরিয়েছিল, আর এই সামান্য সময়ের মধ্যেই এলিয়েনটা এত বড় হয়ে গেছে। জেনিফার যখন প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, তখনই পেছন থেকে জনি এসে তার মুখ চেপে ধরে তাকে শান্ত হতে বলে, আর জনি এলিয়েনটাকে মারার জন্য নিজের হাতে থাকা ইলেকট্রিক শক গান দিয়ে এলিয়েনের পেটের ভেতরে বারবার শক দিতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জনির হাতে থাকা সেই ইলেকট্রিক গানটাই মেল্ট হয়ে যায়। আর যেমনটা আমরা জানি যে জেনোমর্ফ নামের এই এলিয়েনগুলোর রক্ত ভয়ানক রকমের অ্যাসিডিক, সেই রক্ত যেখানেই পড়ে সেই জায়গা পুরোপুরি মেল্ট হয়ে যায়। আর তেমনই এখন এলিয়েনের পেটের ভেতর থেকে রক্ত সরাসরি জনের হাত পা এবং শরীরে এসে পড়তে থাকে, যার ফলে মুহূর্তের মধ্যে শরীর গলে গিয়ে জনি সেখানে মারা যায়। আর ফাইনালি বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর এলিয়েন জেনোমর্ফ। এই সব কিছু দেখে জেনিফার নিজের প্রাণ বাঁচানোর জন্য এই ঘর থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত এই পার্টিশনের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। জেনিফার চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর অডিও ট্রান্সমিটারের মাধ্যমে ফেসহাগার্সদের মাঝে থাকা টাইলার জেনিফারের এই চিৎকারগুলো শুনতে পায়, যেটা শুনে টাইলার দ্রুত জেনিফারকে বাঁচানোর জন্য যেতে থাকে, যার ফলে সে ভুলবশত শব্দ করে ফেলে। আর সাথে সাথে এই ঘরে থাকা সকল ফেসহাগার্সগুলো তাদেরকে ধাওয়া করতে থাকে তাদের মারার জন্য। কিন্তু সৌভাগ্যবশত অ্যান্ডি এবারও তাদেরকে বাঁচিয়ে নিরাপদ একটা পার্টি নিয়ে চলে যায়। কিন্তু অপরদিকে জেনিফার জীবন মৃত্যুর মাঝখানে এসে দাঁড়িয়েছিল, কারণ তার পেছনে ভয়ঙ্কর এলিয়েন জেনোমর্ফ ধাওয়া করেছিল। কিন্তু সৌভাগ্যবশত ততক্ষণে জেনিফারকে বাঁচানোর জন্য রেইন, টাইলর এবং অ্যান্ডি তার ঘরের দরজার কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু অবাক করার ব্যাপার হলো, এখানে অ্যান্ডি জেনিফারকে বাঁচানোর জন্য কোনোভাবেই সেই দরজা খুলছিলই না। রেইন এবং টেইলর তার কাছে বারবার অনুরোধ করতে থাকে দরজাটা খোলার জন্য, কিন্তু অ্যান্ডি কোনোভাবেই তাদের কথা শোনে না। আর এই সুযোগে এলিয়েনটা খুব মর্মান্তিকভাবে জেনিফারকে সেখানেই মেরে ফেলে। আসলে রেইন যখন অ্যান্ডির মাথার ভেতরে সেই স্পেসশিপ রোবটের চিপ লাগিয়ে দিয়েছিল, তখন থেকে অ্যান্ডি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন তার কাছে মানুষের জীবন বাঁচানোর চেয়ে এই স্পেসশিপটাকে বাঁচানোই ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই জন্যই অ্যান্ডি দরজাটা খুলেনি, কারণ এলিয়েন তাদের পার্টিশনে আসলে হয়তো স্পেসশিপটা ধ্বংস হয়ে যেত। আর এখন অ্যান্ডির এমন স্বার্থপরের মতো কাজ দেখে রেইন তাকে একটা থাপ্পড় মেরে দেয়, কিন্তু তাতে যেন অ্যান্ডির কোনো কিছুই যায় আসে না। বরং এখন সে তার সাথে থাকা রেইন এবং টাইলারকে সাথে করে নিয়ে এই স্পেসশিপের অন্য আরেকটা ল্যাবরেটরিতে পৌঁছে যায়, যেখানে গিয়ে তারা অদ্ভুত রকমের একটা লিকুইড দেখতে পায়, যেটা আবার অন্য আরেকটা অ্যাকুরিয়ামে বন্দি থাকা অন্য আরেকটা প্যারাসাইট থেকে তৈরি হচ্ছিল। তখনই এখানকার ডিসপ্লেতে এই স্পেসশিপের গলিত সেই রোবটটা এসে তাদেরকে বলতে থাকে যে আসলে এখানে বিজ্ঞানীরা জেনোমর্ফ নামের সেই এলিয়েনের ডিএনএ থেকে রিসার্চ করে একটা প্যারাসাইট তৈরি করেছিল, যেটার মাধ্যমে তারা এমন এক ধরনের অমূল্য লিকুইড খুঁজে পায়, যেই লিকুইড মানুষ বা যে কোনো জীবের মধ্যে প্রয়োগ করার সাথে সাথে তাদের সকল রোগব্যাধি সেরে যেত। এমনকি মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যাওয়া কোনো প্রাণীর উপরে এই লিকুইড ইনজেক্ট করলে সে অসুস্থ হয়ে যেত। আসলে মানুষ এই মহাকাশে টিকে থাকার জন্য সবথেকে দুর্বল প্রজাতির প্রাণী ছিল, তাই বিজ্ঞানীরা রিসার্চ চালিয়েছিল যাতে করে মানুষকে তারা আপগ্রেড করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই এলিয়েনগুলো তাদের কন্ট্রোল থেকে বের হয়ে যাবার ফলে মানুষেরা এই স্পেসশিপ থেকে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। তো যাই হোক, বিজ্ঞানীরা সেই লিকুইডটা একটা ইঁদুরের উপরে এক্সপেরিমেন্ট করেছিল, যেটার ভিডিও ফুটেজ দেখে তারা বুঝতে পারে যে অসুস্থ একটা ইঁদুর এই ইনজেকশন দেবার পরে সুস্থ হয়ে গিয়েছিল। তাই তারা কয়েকটা ইনজেকশন নিজের সাথে নিয়ে নেয়। এছাড়াও ভেতরে এলিয়েনগুলোকে মারার জন্য বন্দুকও ছিল, যেগুলো এলিয়েনদের উপরে ফিক্স টার্গেট করতে পারত। এর ফলে এলিয়েনেরা যত দ্রুতই চলাফেরা করুক না কেন, এই বন্দুকগুলোর মাধ্যমে তারা খুব সহজেই এলিয়েনগুলোকে মারতে পারত। তাই তারা এখান থেকে দুটো অস্ত্র নিজেদের সাথে নিয়ে বেরিয়ে পড়ে এলিয়েনদের সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু তারা ল্যাবরেটরির ভেতর থেকে বের হবার সাথে সাথে আমরা মনিটরে যেই ইঁদুরটাকে সুস্থ হতে দেখেছিলাম, সেই ইঁদুর পুনরায় শরীর ফেটে মারা যায়। অর্থাৎ বিজ্ঞানীদের তৈরি করা এই লিকুইডে বিশাল কোনো সাইড এফেক্ট ছিল। তো যাই হোক, তারা সেই অস্ত্রগুলো সাথে করে নিয়ে যখন এগিয়ে যাচ্ছিল, তখনই তারা সামনে বিশাল বড় একটা এলিয়েনের চাক দেখতে পায়, যেখানে ঠিক মৌমাছির মতোই এলিয়েনগুলো
স্পেসশিপে থাকা মানুষগুলোকে আটকে রেখেছিল। আর এই সবগুলো মানুষের বুক ছিল চেরা। তারা এইসব কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু টাইলার সেখানে জেনিফারের আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে কিছুটা এগিয়ে যেতেই দেখতে পায় যে জেনিফার তখনও জীবিত ছিল। এটা দেখে টাইলার জেনিফারকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু জেনিফারের অবস্থা এতটাই খারাপ ছিল যে এটা দেখে অ্যান্ডি তাকে সেই স্পেশাল লিকুইডটা দেয় ইনজেক্ট করার জন্য, যেটার মাধ্যমে মৃতপ্রায় মানুষকেও সুস্থ করা যেত। কিন্তু এই লিকুইডের উপরে রেইনের একদমই বিশ্বাস ছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় যে লিকুইড ইনজেক্ট না করে বরং তারা দ্রুত এখান থেকে বেরিয়ে আবারও জ্যাকসন প্ল্যানেটে ফিরে গিয়ে জেনিফারের চিকিৎসা করাবে। কিন্তু এইসব কথাবার্তার মধ্যে সেখানে তাদের মারার জন্য একটা এলিয়েন ছুটে চলে আসে। আর দুর্ভাগ্যবশত এই এলিয়েনের হামলায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে টাইলার। আর এখানে রেইনকে বাঁচাতে গিয়ে অ্যান্ডিও এলিয়েনের আঘাতে হ্যাং হয়ে যায়। রেইন তার ভাই অ্যান্ডিকে বাঁচানোর চেষ্টা করতে চাইলেও ততক্ষণে আরও অনেকগুলো এলিয়েন সেখানে তাদের মারার জন্য চলে এসেছিল। তাই কোনো উপায় না পেয়ে রেইন জেনিফারকে নিয়ে একটা এলিভেটরের মাধ্যমে এখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু রেইন কোনোভাবেই অ্যান্ডিকে এভাবে ফেলে রেখে যেতে পারছিল না। তাই সে জেনিফারকে নিরাপদে রেখে আবারও অ্যান্ডিকে উদ্ধার করতে চলে যায়। কিন্তু এদিকে জেনিফার আর কোনোভাবেই নিজের ব্যথা সহ্য করতে পারছিল না। তাই সে বাঁচার জন্য কোনো কিছু না ভেবেই সেই লিকুইডটা নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। এদিকে এলিয়েনগুলো সেখান থেকে সরে গিয়েছিল বলে এই সুযোগে রেইন তার ভাইয়ের কাছে গিয়ে তার মাথা থেকে মেমোরিটা খুলে নিয়ে পুনরায় অ্যান্ডিকে আগের মতো করে ফেলে। আর এখন রেইন অ্যান্ডিকে সাথে করে নিয়ে যখন এখান থেকে পালানোর চেষ্টা করছিল, তখনই তাদের সামনে একসাথে অনেকগুলো এলিয়েন এসে হামলা করে দেয়। রেইনের কাছে বন্দুক থাকা সত্ত্বেও সে এলিয়েনগুলোকে মারতে পারছিল না, কারণ গুলি খাবার পরে এলিয়েনের শরীর থেকে রক্তগুলো যদি স্পেসশিপের উপরে পড়ে তাহলে স্পেসশিপটা গলে যাবে। তাই সাথে সাথে রেইন একটা প্ল্যান বানায়। আর সেই প্ল্যান মোতাবেক রেইন একটা বাটন প্রেস করে এই স্পেসশিপের আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বন্ধ করে দেয়, যার ফলে রেইন সহ এলিয়েনগুলো হাওয়ায় ভাসতে থাকে। আর এই সুযোগে রেইন তার বন্দুক দিয়ে এক এক করে জেনোমার্ফগুলোকে মারতে থাকে। গ্র্যাভিটি না থাকার কারণে রক্তগুলো হাওয়ায় ভেসেছিল, আর তাছাড়াও লড়াই করতে করতে রেইনের গুলিও শেষ হয়ে গিয়েছিল। তবে সে বুদ্ধি করে এলিভেটর দিয়েও অনেকগুলো এলিয়েনকে মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু এসব যুদ্ধ করতে করতে সে উপর থেকে নিচে পড়ে যেতে থাকে, আর তখনই একটি বিশাল বড় জেনোমর্ফ রেইনকে ধুয়ে ফেলে। আর এই অবস্থায় রেইনের বেঁচে থাকার যখন কোনো চান্সই ছিল না, ঠিক তখনই সেখানে এন্ডি এসে এলিয়েনটাকে মেরে রেইনকে বাঁচানোর দায়িত্ব পরিপূর্ণ করে। আর ফাইনালি এন্ডি এবং রেইন রেমসের ভেতরে পৌঁছে যেতে সক্ষম হয়। তারা স্পেসশিপের ভেতরে এসে জেনিফারের কষ্ট দেখে তাকে দ্রুত স্লিপিং পডের ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু ততক্ষণে সম্পূর্ণ স্পেস স্টেশনটাই অ্যাস্ট্রয়েড বেল্টের সাথে ধাক্কা খেয়ে প্রায় ধ্বংস হবার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এসব কিছু দেখে তারা দ্রুত এই স্টেশনের ভেতর থেকে একটা মিনি স্পেসশিপ নিয়ে বেরিয়ে পড়ে প্রাণ বাঁচানোর জন্য। আর ফাইনালি রেইন তার স্পেসশিপের ডিরেকশন দেয় ভিয়াগা নামের অন্য একটা গ্রহের দিকে। আর সে তার ভাই এন্ডিকেও 9 বছরের জন্য সেট আপ করে দিতে থাকে। কিন্তু তখনই জেনিফারের স্লিপিং চেম্বারের ভেতর থেকে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। সাথে সাথে রেইন সেই স্লিপিং চেম্বারটা খুললে দেখতে পায় যে জেনিফারের পেট অনেক বড় হয়ে গিয়েছে, আর মুহূর্তের মধ্যেই তার পেট থেকে জন্ম নেয় এক রহস্যময় ডিম্বাকৃতির জন্তু। এটা দেখে রেইন দ্রুত এই জন্তুটাকে স্পেসশিপ থেকে বাইরে ফেলে দেবার চেষ্টা করতে যায়। কিন্তু তখনই তার হাত থেকে পড়ে গেলে আমরা দেখতে পাই যে এই ডিমের ভিতরে ছোট্ট একটা মানুষের মতো জন্তু অবস্থান করছে, যেই জন্তুটা জেনোমর্ফের মতো অ্যাসিড তৈরি করত বলে স্পেসশিপ গলে সেটা আরও নিচে পড়ে যায়। এদিকে সবকিছুর মধ্যে তাদের ছোট্ট এই স্পেসশিপটা অ্যাস্ট্রয়েড বেল্টের উপরে পড়ে যেতে থাকে। সাথে সাথে শিপের ভিতরের ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে, আর অ্যান্ডি জেগে ওঠে স্পেসশিপটাকে কন্ট্রোল করার জন্য। আর এই সামান্য সময়ের মধ্যেই অ্যান্ডি দেখতে পায় যে ছোট্ট সেই জন্ম নেয়া এলিয়েনটা এখন বিশাল বড় 15 ফুটের এক রাক্ষসে পরিণত হয়ে গিয়েছে, যে রাক্ষসটা মুহূর্তের মধ্যে অ্যান্ডিকে নষ্ট করে দিয়ে তার মা তথা জেনিফারের গলায় কামড়ে ধরে থাকে। ততক্ষণে রেইন সেখানে এসেছিল এলিয়েন মারার জন্য। তার হাতে শুধুমাত্র লিকুইড নাইট্রোজেনের সিলিন্ডার ছিল, যার মাধ্যমে সে এলিয়েনটাকে ফ্রিজ করে দিতে চাচ্ছিল। কিন্তু এতে কোনোই লাভ হয় না, কারণ এলিয়েনটা তার উপরে ভয়ঙ্কর হামলা করে দিয়েছিল। রেইন বাঁচার জন্য অন্য একটা ঘরে পৌঁছে গেলে সেখানে ক্রায়োফুয়েল লিক হয়ে সম্পূর্ণ ঘর ভয়ঙ্কর ঠান্ডা হয়ে যেতে থাকে। রেইন নিজেকে বাঁচানোর জন্য সেখানে থাকা একটা স্পেস স্যুট পরে নেয়, কিন্তু সেই এলিয়েনটা এই ঘরের দরজা ভেঙে
আবারও রেইনের উপরে হামলা করে দেয়। আর তখন রেইন একটা প্ল্যান বানায়, যে প্ল্যান মোতাবেক সে নিজেকে মেইন স্পেসশিপের সাথে দড়ি দিয়ে বেঁধে নেয় আর তারপর অ্যাসিডে ভরা সেই ডিম আকৃতির খোলসটা এলিয়েনের সামনে ফেলে দেয়, যার ফলে স্পেসশিপটা গলে গিয়ে সাথে সাথে সেই এলিয়েনটা শিপের ভেতর থেকে বাইরে উড়ে যায়। রেইন স্পেসশিপের সাথে দড়ি দিয়ে বাঁধা থাকার কারণে কোনো রকমে শিপের সাথে সাথে আটকে ছিল, কিন্তু এই অবস্থাতেও রেইনের উপরে এলিয়েনটা হামলা করে যাচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশত তখনই বাতাসের চাপে একটা লিভার প্রেস হয়ে যায়, ফলে স্পেসশিপের এই কার্গো ডেকটা সম্পূর্ণভাবে এলিয়েনটা সহ শিপ থেকে আলাদা হয়ে অ্যাস্টেরয়েড বেল্টে আঘাত হয়ে ধ্বংস হয়ে যায়। আর ফাইনালি নিজে প্রাণ বাঁচিয়ে নিয়ে রেইন চলে আসে মেইন স্পেসশিপে। আর এভাবেই দুনিয়ার সব থেকে বিপজ্জনক জন্তুগুলোকে খতম করে রেইন পুনরায় স্পেসশিপটাকে অটো পাইলটের মোডে দিয়ে ভিয়াগা প্ল্যানেটের দিকে যেতে থাকে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা সেটা অবশ্যই জানাবেন। যদিও এলিয়েন সিরিজের সকল গল্পগুলো এমনই হয়, তারপরে নিজেদের মন্তব্য জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।